এই মধ্যে পূজা বলছে কিসের বলছে কিসের বলছে মানি জিন্দাবাদ মানি জিন্দাবাদ জিতছে ভোটে জিতছে নব্বই যুবা বলছে যুবা বলছে ভোট দেবেন কোন কানে জঙ্গিপুরের মাটি বলছে ছাত্র যুবক বলছে যুবক বলছে পারি জিন্দাবাদ 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 পৌঁছে দেব সমাজের অনাচার অন্যায় জুলুম অবিচার দেশের অনাথ অসহায় তারা যেন পেট ভরে খেতে পায় মুছে দেব সমাজের অনাচার অন্যায় জুলুম অবিচার দেশের অনাথ অসহায় তারা যেন পেট ভরে খেতে পায় তারপর একসাথে আমরা সবাই সুন্দর জীবনকে ধরবো আমরা সংগ্রামী হয়ে মানুষের কল্যাণে লড়বো গোটা দেশে জুড়ে আজ আমরা সবাই নতুন সমাজ গড়বো আমরা সংগ্রামী হয়ে মানুষের কল্যাণে লড়বো। সবাই জানে যে আজকে দেশের মধ্যে মুর্শিদাবাদ এমন একটা জেলা যেখানে সব থেকে বেশি মুসলমানের বাস। এই জেলায় স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত উন্নয়ন হয়নি বলেই মানুষের কাছে যে গণতন্ত্রের বড় উৎসব ভোট সেটাকে ফেলে রেখে রুজি রুটির টানে তাদের বাইরের রাজ্যে প্রাণ হাতে করে নিয়ে পাড়ি দিতে হচ্ছে। তারা জানে যে বাইরের রাজ্যে রুজি রুটির টানে গেলে আফরাজুলের মতো প্রাণটা অকালে চলেও যেতে পারে। তারপরেও ক্ষুধার্ত সন্তান পরিবারের মুখে অন্ন পৌঁছানো দারিদ্রতা মেটানোর জন্যে তাদের বাধ্য হয়ে ভিন রাজ্যে যেতে হচ্ছে। এবং আজকে মুর্শিদাবাদ এমন একটা জেলা শুধুমাত্র মুসলমানের সংখ্যা বেশি হওয়ার কারণে এই জেলায় স্বাধীনতার পরে ৭৩ বছরে কোনো উন্নয়নের ছিটেফোঁটা এখানে পড়েনি। কংগ্রেস থেকে শুরু করে বাম রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন এখানে ক্ষমতায় থেকেছেন এবং মুসলমানদেরকে তারা কেবলমাত্র ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করেছেন। ভোটের সময় এসেছেন, হাই হ্যালো করেছেন, কুশল বিনিময় করেছেন, এখান থেকে পার্লামেন্টে যাওয়ার ব্যবস্থা করে নিয়েছেন, সাধারণ নিরীহ স্বল্প শিক্ষিত দরিদ্র মানুষদের বোকা বানিয়ে। তারপরে 5 বছর তারা আর এখানকার মানুষের দারিদ্রতা নিয়ে, মানুষের ক্ষুধা নিয়ে, এলাকার উন্নয়ন নিয়ে, এলাকার সন্তান সন্ততিদের শিক্ষা দীক্ষা নিয়ে একেবারে তারা ন্যূনতম কোনো দায়িত্ব পালন করেননি। আমরা চাইছি যে মুর্শিদাবাদের এই জঙ্গিপুরের মতো মুসলিম অধ্যুষিত কেন্দ্র থেকে অন্তত ইলিয়াস সাহেবের মতো একজন ব্যক্তিত্ব তিনি পার্লামেন্টে যান। কেননা আজকে মোদির ভারতে সংখ্যালঘু মুসলমানদের অত্যন্ত সংকট। সেই তাদের নিরাপত্তা নেই, তাদের চাকরি নেই, যখন তখন যে কোনো দেশের আইনকে কখনো অর্ডিন্যান্স জারি করে পরিবর্তন করে দেওয়া হচ্ছে, কখনো দেখা যাচ্ছে যে মন্ত্রী পার্লামেন্টে আলোচনা ছাড়াই বিল পাশ করিয়ে দেওয়া হচ্ছে। সেই জন্যে আইনসভার ভিতরে ইলিয়াস সাহেবের মতো ব্যক্তিদের অত্যন্ত প্রয়োজন। এক্ষেত্রে আমরা আসাদুদ্দিন ওয়েসির যথেষ্ট ইতিবাচক ভূমিকা দেখেছি। আমরা
আসামের বদরুদ্দিন আজমলের যথেষ্ট ইতিবাচক ভূমিকা দেখেছি, কেরলের মুসলিম লীগের সাংসদদেরও ইতিবাচক ভূমিকা আছে। কিন্তু পশ্চিমবাংলায় 30% মুসলমানের বাস। এখান থেকে পশ্চিমবাংলার মুসলমানদের ভয়েস হিসাবে পশ্চিমবাংলার মুসলমানদের পক্ষ থেকে পাঠানো একজন সাংসদ পার্লামেন্টে অবশ্যই দরকার, যাতে মুসলমানদের কথা, সমাজের অনগ্রসর মানুষের কথা এগুলো যেন পার্লামেন্টে বলতে পারে। আমি অত্যন্ত ব্যথিত এই কারণে যে হায়দ্রাবাদের মানুষ তারা বুঝেছেন যে পার্লামেন্টে আসাদুদ্দিনের মতো একজন যোগ্য ব্যক্তির প্রতিনিধিত্ব দরকার। আসামের মানুষ বুঝেছেন যে আজমলের মতো একজন যোগ্য ব্যক্তিত্ব পার্লামেন্টে দরকার। কিন্তু পশ্চিমবাংলার মুসলমানরা বুঝতে পারছেন না যে ইলিয়াস সাহেব কিংবা এই ধরনের একজন বড় ব্যক্তিত্ব পার্লামেন্টে পশ্চিমবাংলার পক্ষ থেকে অন্তত পাঠানো দরকার। কেননা আমরা স্বাধীনতার পরে ৭৩ বছরে দেখেছি, আমরা মনে করেছি যে কংগ্রেস দিয়ে বোধহয় আমাদের সমস্ত দাবি মিটবে, কখনো ভেবেছি সিপিএমকে দিয়ে মিটবে, কখনো ভেবেছি তৃণমূলকে দিয়ে মিটবে। কিন্তু সকালটা দেখলে যেমন বোঝা যায় যে দিনটা কেমন যাবে, ঠিক তেমনইভাবে তৃণমূলের শুরুটা দেখে বোঝা গেছে যে তাদের কাছ থেকে মানুষ কতটা ইনসাফ ও সুবিচার পাবে। ৩৪ বছর এখানে বামেরা শাসন করেছেন, তাহলে তারা যদি ধর্মনিরপেক্ষ হবেন, তারা যদি শ্রমিকের বন্ধু হবেন, তাহলে আজকে সব থেকে বেশি শ্রমিক এই মুর্শিদাবাদ জেলায়। তাদের এই দৈন্য দশার জন্যে সিপিএম তথা বামপন্থীরা কিন্তু তাদের দায় তারা এড়িয়ে যেতে পারেন না। আজকে তৃণমূলের কাছে মুর্শিদাবাদ বাসীর দাবি যে তার এই মুর্শিদাবাদ জেলায় একটা বিশ্ববিদ্যালয় হোক, কিন্তু এ জবাব সিপিএমকেও দিতে হবে যে ৩৪ বছর ক্ষমতায় থাকার পরেও তারা মুর্শিদাবাদের মতো জেলায় কেন একটা বিশ্ববিদ্যালয় তৈরি করেনি। তারা কি চান যে মুর্শিদাবাদের দরিদ্র সংখ্যালঘু ছেলেমেয়েরা শিক্ষা দীক্ষায় পিছিয়ে থাকুক? এদের দারিদ্রতা আছে, ফলে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়ার জন্যে যে খরচ দরকার, কিংবা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্যে মালদায় গিয়ে থাকার জন্যে যে অর্থ দরকার, সেটা মুর্শিদাবাদের ছেলে মেয়েদের নেই। মুর্শিদাবাদে বিশ্ববিদ্যালয় না হওয়ার কারণেই বছরের পর বছর, জেনারেশনের পর জেনারেশন তারা উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে। এই বঞ্চনার জন্যে তৃণমূল থেকে শুরু করে সিপিএম, এমনকি কংগ্রেস থেকে শুরু করে অন্যান্য যে রাজনৈতিক দলগুলোর উপরে মুসলমানরা ভরসা করেছে, তারা কিন্তু তাদের ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না। আমরা বিজেপির কাছে ভরসা করিনি, বিজেপির কাছে আমাদের কোনো দাবি নেই, নরেন্দ্র মোদীর কাছে আমাদের কোনো দাবি নেই, কিন্তু যারা নিজেদেরকে সেকুলার রাজনৈতিক দল বলে দাবি করে, তারা আজকে কেন মুসলমানদের উন্নয়নের জন্যে তাদের কোনো ইতিবাচক ভূমিকা নেই? আমরা জানি যে দেশের মধ্যে যে 90টা সংখ্যালঘু অধ্যুষিত জেলা আছে, সেই 90টা সংখ্যালঘু অধ্যুষিত জেলার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এবং পশ্চাৎপদ অনগ্রসর জেলা মুর্শিদাবাদ। এই মুর্শিদাবাদের উন্নয়নের জন্যে যখন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি দেশের অর্থমন্ত্রী ছিলেন, তখনও একাধিক কর্মসূচি নেওয়া হয়েছিল, মনমোহন সিং নিয়েছিলেন, যাতে এই অনগ্রসর জেলার সার্বিক উন্নয়ন হয়। প্রণববাবুর ছেলে আজকে এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিনিধিত্ব করছেন, তিনি বিগত দিনেও সাংসদ হয়েছেন। কিন্তু তাদের পরিবারের কি অবদান আছে জঙ্গিপুর এলাকার মানুষের উন্নয়নের জন্যে? এমএসডিপির টাকাগুলো যখন অর্থমন্ত্রী থেকেছেন খোদ প্রণববাবু, তখনও এমএসডিপির টাকাগুলো মুর্শিদাবাদ এলাকার সংখ্যালঘুদের উন্নয়নের জন্য কেন খরচ হয়নি? তখনও মুর্শিদাবাদের রাস্তাঘাট, মুর্শিদাবাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কেন তৈরি হয়নি? কেন মুর্শিদাবাদের বিড়ি শ্রমিকদের স্বাস্থ্যের ব্যবস্থা এমএসডিপির টাকা থেকে একটা পাওয়ারফুল জায়গায় থাকার পরেও প্রণববাবু কেন করেননি? আজকে কয়েক বছর ধরে প্রণববাবুর যোগ্য পুত্র তিনি এখানে কংগ্রেস থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন, আবার তিনি ভোট চাইতে এসেছেন।
নতুন করে তাদের কোনো বক্তব্য নেই, সেই পুরাতন বক্তব্য, পুরাতন মতটাই বোধহয় নতুন বোতলে ভরে নিয়ে এসেছেন। তাদের বক্তব্য যে আপনারা ভোট দিলে কংগ্রেস ক্ষমতায় আসবে, কংগ্রেসের শাসন আমরা চাই, আমরা দেশে চাই। কিন্তু প্রণববাবুর বেটা এবং প্রণববাবু যেভাবে জঙ্গিপুর এলাকার মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, জঙ্গিপুর মানুষের সরলতাকে কাজে লাগিয়ে তিনি সংসদে গিয়েছেন এবং রাষ্ট্রপতি হয়েছেন, অর্থমন্ত্রী হয়েছেন, তার ছেলে এখন এখান থেকে সাংসদ হচ্ছেন। কিন্তু জঙ্গিপুরের সরল মানুষ, স্বল্প শিক্ষিত মানুষ, দরিদ্র মানুষদের জন্য কি করেছেন? আমি জঙ্গিপুর এলাকার মানুষের কাছে সব থেকে প্রথম দাবি রাখবো, আবেদন রাখবো যে কংগ্রেসের প্রার্থী তিনি ভোট ভিক্ষা করতে আসার প্রথমেই আপনারা প্রশ্ন করুন যে আপনাদের তো আপনার এবং আপনার বাবাকে মিলিয়ে আমরা 15 বছর ধরে জঙ্গিপুরের মানুষ অকাতরে সমর্থন দিয়ে এসেছি, তাহলে জঙ্গিপুরের মানুষের জন্য কি কর্তব্য আপনারা পালন করেছেন? এটা জঙ্গিপুর মানুষের পক্ষ থেকে আমার প্রশ্ন, এবং আমি আশা করব যে জঙ্গিপুরের এই নতুন জেনারেশন তারা অবশ্যই এই প্রশ্নটা রাখবেন। এবং আমি আশা করব যে ইলিয়াস সাহেবের মতো ব্যক্তিত্বকে পার্লামেন্টে পাঠানোর জন্যে জঙ্গিপুর এলাকার মানুষ তারা ইতিবাচক ভূমিকা পালন করবেন। যদি জঙ্গিপুর এলাকার মানুষ সাড়া না দেন তাহলে কিন্তু জঙ্গিপুর এলাকার মানুষের কাছে আজকে গোটা ভারতবর্ষের মানুষ তাকিয়ে আছে যে ইলিয়াস সাহেব একজন সর্বভারতীয় পরিচিত ব্যক্তিত্ব, সারা ভারতবর্ষের মুসলিম নেতৃত্বদের মধ্যে তিনি অন্যতম। আমি আজকে অরাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে এসেছি এই জন্যে যে তিনি মুসলিম পার্সোনাল ল বোর্ডেরও একজন দায়িত্বশীল, ফলে তার দিকে গোটা দেশের মুসলিম সমাজ তাকিয়ে আছে। তাকে যদি জঙ্গিপুরের মানুষ বঞ্চিত করেন, তাকে যদি জঙ্গিপুরের মানুষরা ভোট না দেন, তাহলে কিন্তু গোটা দেশের মুসলমানরা ব্যথিত হবে। জঙ্গিপুরের মানুষের কাছে গোটা দেশের মুসলমানরা কিন্তু চান যে তাদের মূল্যবান ভোটটা এবারে অন্তত ইলিয়াস সাহেবের পক্ষে যাক। আমিও চাইব এবং আমিও জঙ্গিপুর এলাকার মানুষের কাছে এই আবেদন রাখবো, এই দাবি রাখবো।